দেন দেখি কি বাংলা মুভি রিভিউ করছি, তার উপর শাকিব খানের মুভি, দেখি কি ভালো ভিউ আসছে। আমার দেখা ফার্স্ট বাংলা সিনেমা হচ্ছে হাওয়া, যেটা মাল্টিপ্লেক্সে আমি দেখছি। আমি চাই মানুষ আমাকে চিনুক। তোমার জন্য বাংলাদেশের সেরা হিরো কে? শাকিব খান, আফরান নিশো নাকি সিয়াম আহমেদ? মার্কেট বাড়াইতে হবে, আমাদের হিরো আনতে হবে, তো ওইটা মার্কেটটা বানাইতে হবে আসলে। তো ওনারা বলতেছে ভাই মুন্না খান কি? আমার মনে হয় কি যে আমরা একটা ভালো ফিউচারের দিকে আগাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ। কি আমাদের সবাইকে দেখে অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। আসলে হয়েছে এমন, আমরা কিছু ইউটিউবার মিলে প্ল্যান করেছিলাম যে আমরা ছোটখাটো একটা পডকাস্ট, যেটাকে আমরা বলতে পারি আড্ডা। তো আড্ডা দেওয়ার জন্যই চলে এসেছি। আর এখানে আপনারা কয়েকটা ফেস এবং কয়েকটা লোগো দেখতে পাচ্ছেন। তো এক এক করে এখন সবাই নিজেদের পরিচয় দেবে। শুরু করো। হেই গাইজ, আমি হচ্ছে রিভিউ বাই, অ্যান্ড আমার চ্যানেলে মূলত আমরা সিনেমা রিলেটেড রিভিউ করে থাকি, আর আমার নাম হচ্ছে সাগর। নেক্সট। ওকে তো ভাই লোক, আই এম এক্সপ্লেন ম্যান, মানে সোজা কথায় আমার নাম আশিক, আর কিছু আমার বলার নেই। নেক্সট। হ্যালো গাইস, আমি দ্য আপডেট ক্রিয়েটর থেকে মোহাম্মদ ইমাম হাসান। ওকে, নেক্সট। হ্যালো গাইস, আমি সজীব শেখ ফ্রম সজীব দ্য ডিকোডার। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পডকাস্টে। ওকে, এবার আমার ইন্ট্রো একটু ধামাকাদার। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি ফ্রম ইনফ্যাক্ট বাংলা ইউটিউব চ্যানেল। তো সবার নববর্ষ কেমন কাটছে? আমার তো ভালোই কাটলো, ইচ্ছা মতো খাইলাম, ইচ্ছা মতো ঘুরলাম, আর কি লাগে জীবনে। আর আমি সকাল থেকে ভিডিও এডিট করতেছি, আমার খুব প্যারা যেতেছে। আজকে আমার একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করা লাগছে, ওইখানে অনেক কষ্ট হয়েছে। আমার দিন ভালো যায় নাই। আচ্ছা, তো এবার বলো, কে কত সাল থেকে ইউটিউব স্টার্ট করেছো? যদিও এটা কিউএন এর একটা প্রশ্ন হয়ে গেল, তবু শুরু করো। আমি বলতে আমি তো চাই 2019 সাল থেকেই করতেছি, 2019। ওকে, রিভিউ বাই সেম 2018-19 থেকে করতেছি। সজীব দি ডিকোডার। আমি নিজের চ্যানেলে কাজ করতেছি 7 মাস, আর এমনিতে 2014 সাল থেকে অন্য আরেকজনের চ্যানেলে এডিটর হিসাবে ছিলাম। আমি শুরু করছি হচ্ছে 2024 সালের ইয়ের পর থেকে, ওই তুফান সিনেমার পর থেকে। ওকে, যেহেতু এবার জানলাম যে কে কত সালে আসছে, আমাদের বা হ্যাঁ, আমাদের সবার অডিয়েন্স তো মোটামুটি জেনেই গেছে আমরা কত সাল থেকে ইউটিউব স্টার্ট করেছি বা অনলাইন প্ল্যাটফর্মে কাজ শুরু করেছি। তো এবার বলো, যেহেতু আমরা সবাই সিনেমা বা মুভি রিলেটেড নিয়েই মানে কাজ করি না, তো এবার বলো যে কখন তোমার বা তোমাদের মাথায় আসলো যে হ্যাঁ, সিনেমা নিয়ে কাজ করা উচিত। আমাদের বাংলা সিনেমা নিয়ে তেমন একটা কথা বলার মানুষ পাওয়া যায় না যেমনটা ইন্ডিয়াতে আছে। তো এবার প্রশ্ন হচ্ছে, তোমাদের কখন মনে হলো যে আমার সিনেমা নিয়ে কথা বলা উচিত, অথবা আমাদের সিনেমা সম্পর্কে বাহিরের যেসব অডিয়েন্স আছে তাদের সামনে প্রেজেন্ট করা উচিত, মানে রিপ্রেজেন্ট করা উচিত? আচ্ছা, আমি বলি, আমি আমি সিনেমার ফ্যান হয়েছি হচ্ছে মার্ভেলের কন্টেন্ট দেখা। তো মার্ভেলের আয়রন ম্যান থেকে শুরু করে এন্ড গেম, আমি পুরো জার্নিটাকে অসাম ভাবে এক্সপিরিয়েন্স করছি। তারপর হচ্ছে যখন আমি এগুলো, তারপর আমার প্ল্যান ছিল যে না, আমি মার্ভেল কন্টেন্ট নিয়েই বাংলাদেশে ভিডিও বানাবো। কিন্তু এইসব কিছুর মধ্যে হাওয়া সিনেমা বাংলাদেশে রিলিজ পায়, যেটা দেখে আমি পুরো অবাক হয়ে গেছি যে আচ্ছা, এরকম সিনেমাও বাংলাদেশে তৈরি করা সম্ভব। আমার দেখা ফার্স্ট বাংলা সিনেমা হচ্ছে হাওয়া, যেটা মাল্টিপ্লেক্সে আমি দেখছি। তো অসম এক্সপিরিয়েন্স ছিল। এরপর থেকে ভাবছি কি না, হাওয়া কন্টেন্ট আমি বানাইছি, বানানোর পর দেখছি যে না, ভালো ভিউ পাওয়া গেছে। তারপর থেকে বাংলা কন্টেন্ট দেখা শুরু। অ্যান্ড আমি শাকিব খানের ফ্যান হয়েছি হচ্ছে রাজকুমার দেখার পর। ওকে, আচ্ছা, আমি তোমাকে একটু থামাচ্ছি। হ্যাঁ, তুমি বললা তুমি জীবনের প্রথম কোনো বাংলা সিনেমা দেখছো শুধু থিয়েটারে, নাকি জীবনের প্রথমবার কোনো বাংলা সিনেমা দেখছিলে সেটা হচ্ছে হাওয়া? না না, আমি মাল্টিপ্লেক্সে ফার্স্ট টাইম দেখছি হাওয়া বাংলা। আর আমি আমার বাংলা সিনেমা হলে ফার্স্ট টাইম দেখছি হচ্ছে অগ্নি 2, যেটা অনেক ছোট থাকতে দেখছি। ওকে ওকে, থ্যাংক ইউ রিভিউ ভাই। এবার নেক্সট আমরা যাচ্ছি এক্সপ্লেইন ম্যান, একে এ আশিক। আমার সিনেমা, আমারও সেম ওই মার্বেল থেকে। আমি ওই স্পাইডারম্যান, যেটা 2002 সালে না 4 সালে আসছিল, স্যাম রাইমির স্পাইডারম্যান। সিডি টাইপ, আগে যে ফিতার মতো ছিল সিডি গুলো, হ্যাঁ হ্যাঁ। ওগুলো দিয়ে আমি আসলে দেখছিলাম। আমার মামা আসলে কিনে আনি দিত ওই মার্বেলের মুভির গুলো, আমি হিন্দি ডাব করা গুলো থাকতো, আমি বেদম দেখতাম। তবে হঠাৎ করে যখন বাংলাদেশে তুফান সিনেমার ফার্স্ট লুক পোস্টারটা আসে, তখন আমি একটু ইন্টারেস্ট হই যে হ্যাঁ, বাংলা সিনেমা নিয়েও যে কথা কথা বলা যায়। যাই হোক, তোমাকে ধন্যবাদ। এবার নেক্সট সজীব দি ডিকোডার। আমার ইউটিউবে আসার জার্নি খুব বেশি মানে রোমাঞ্চকর তেমন কিছু না। আরেকজনের ভিডিও এডিট করতাম রেগুলার, বিনিময়ে টাকা নিতাম। কিন্তু মানে আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমি যে রেগুলার একজনকে কাজ করে দিই,
মানে আমি তো চাইলে নিজেই কিছু করতে পারি। আর আমি আমার ফ্রেন্ড সার্কেল প্রত্যেকজনকে এত পরিমাণে হাসাইতে পারতাম বলার বাহিরে। তো ভিডিওতে করতে গেলে হয়তো বা ততটা হয় না। তো ভাবলাম যে যেহেতু নিজের ভিতরে কিছু একটা আছে, তো আর আমি বাংলা ফিল্ম, মানে আমি প্রচুর ফিল্ম দেখি। বাংলা ফিল্ম হয়তো বা আগে খুব একটা দেখা হইতো না, ম্যাক্সিমামই আমি দেখতাম হচ্ছে ওই যে তামিল তেলেগু অ্যাকশন টাইপের সিনেমাগুলো থাকতো না, এই ভাই মানে সেম উড়াধুরা একদম মারপিট, সেম। উড়াধুরা যে মারপিট হইতো, এই সিনেমাগুলো আমার কাছে খুব ভালো লাগতো একসময়। তো এরপরে ভারতীয় কলকাতা সিনেমা দেখতাম, দেবের, জিতের। তো বাংলাদেশের সিনেমা ওই আমার বাবার সাথে মাঝে মধ্যে যদি একটু ফ্যামিলি টাইপের সিনেমা বের হইতো, আমার বাবার সাথে হলে গেছি আমি। এমনিতে বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের আমি ভিডিও দেখতাম, যেমন আমি শ্রদ্ধার সাথে অনেক সম্মানের সাথে একজন নামে উল্লেখ করি, সেটা হচ্ছে আর যে ভাই আছে, বড় ভাই। তো উনি অনেক মজার মজার ভিডিও বানাইতেন, আমার ভালো লাগতো, কারণ কি আমি না ওই টাইপের জিনিসই পছন্দ করতাম। এর পাশাপাশি দেখলাম কি বাংলা সিনেমা নিয়ে অনেকে কথা বলে, আবার অনেকেই বলে না। তো আমার মনে হইলো কি যে আমি তো চাইলে আমার স্টাইলে কিছু করতে পারি, কথা বলতে পারি, সেটা ভালো হোক খারাপ হোক, আমি আমার মতামতটা দিতে পারি। এই জিনিসটা যদি 10 জন দেখে তাহলে আমাদের সিনেমার কিছুটা হলে উপকার হবে। আমার ড্রিম, একদম অনেস্ট কথা বলতে গেলে, যে আমি চাই মানুষ আমাকে চিনুক। যখন আপনি রিয়ালাইজেশন করলেন যে আচ্ছা এখন আমার কাজ করা উচিত, মানে ওই যে রোস্টিং টাইপের না, আমি এটার কথা বলছি। জাস্ট কোন সিনেমা থেকে, কোন এটা সিনেমা এটা থেকে? এটা এটা লকডাউনের সময় আমি যখন কোনো কাজ বাজ ছিল না, এডিট করতাম, মানে দিনে 3-4 ঘন্টা এডিটের কাজ করতাম, বাকি সময় ঘুরে বেড়াইতাম। তখন থেকে আমার প্ল্যান ছিল, কিন্তু আমার কোনো গিয়ার ছিল না। মানে এডিট যে করতাম তাও আরেকজনের কম্পিউটারে করতাম। আমার চোখে খুব বেশি লাগছে, মানে বিশেষ করে লকডাউনের পরে বাংলাদেশে সিনেমার যে একটা উত্থানের দিকে যাইতেছে, তাই না? এই টাইমটাতে আমাদের সমালোচনা গুলা হওয়া উচিত একদম অ্যাকুরেট, মানে ধরেন যেটা প্রবলেম সেটা প্রবলেম বলা উচিত, যেটা প্রবলেম না সেটা বলা উচিত না, তাই না? ওটা অ্যাভয়েড করা উচিত। মানে ম্যাক্সিমামই, মানে আপনার ওই কি বলে, ভালো দিকগুলা শুধু চাটাচাটি করতে ব্যস্ত, বুঝছেন? তো তাই ভাবলাম যে রোস্টিং তো কেউ করতেছে না এখন, তো আমি শুরু করি। সজীব রেকর্ডার আমি একটা কন্টেন্ট মনে হয় দেখছি ফেসবুকে, সেটা হচ্ছে ওই যে মুন্না খানের সাথে মানে ইন্টারভিউ করছিল না? ও হ্যাঁ, ওইটা আমি নিয়ে দেখছি, ওইটা খুবই একটা জঘন্য ব্যাপার স্যাপার হয়েছিল ওই টাইমে। না না, আমি অনেক মজা পাইছি। আমি আর রঞ্জন একসাথে দেখছিলাম, আমার ফ্রেন্ড। তো দেখার পর এত মজা পাইছি, আমি ওকে বলতেছিলাম যে মুন্না খান কয়েকটার দিকে ঠিক আছে, কয়েকটা পয়েন্ট একেবারে ঠিকঠাক বলছে। যেমন ও বলছে যে আমি শাকিব খানের সাথে কম্পিটিশন করতেছি না, আমি করতেছি যেটা সি গ্রেড মুভি দেখে বা বি গ্রেড মুভি দেখে তাদের সাথে। তো কয়েকটা কথা আমার মনে হচ্ছে কি, না এই পোলাটা বুঝে নিজের জায়গাটা কোথায়, অ্যান্ড ভবিষ্যতে হয়তোবা ওকে যে জায়গা বুঝে তাকে দেওয়া কিছু করানো সম্ভব, যেটা বুঝে না রাসেল মিয়া। আমি যতটুকু ক্লিয়ারলি বলে দিতেছি। আমি আরেকটু বলি, এইখানে কিছু কিছু পাগল ছাগল, সরি মানে আপনি একটু বিপ দিয়ে দিয়ে না, মানে ওকে আমার ওকে। স্বভাব একটু অন্য টাইপের, তো আপনাদের থেকে আমি একটু একটু অন্য টাইপের, মানে বের হয়ে যাবেন দিয়া। তো ওই কি বলে, ওই সমস্যা নেই, কিছু রিয়েল কিছু লাইফে মানুষ আমরা আছে, সবাই অ্যাক্টর বদমাইশি। অ্যাক্টর বলেন, ডিরেক্টর বলেন, কিছু কিছু আছে বুঝছেন, যারা সমালোচনাটা নিতে পারে না। আমার ফেসবুক পেজে লাস্ট 1000 কমেন্টের মধ্যে মিনিমাম 150 কমেন্ট আছে যে আমার বাপ্পা তুলা গালি মারছে। আমি বান্দা কিন্তু কিছু মনে করি নাই, যে তারা মন চাইছে গালি দিছে, সমস্যা নাই, আমার ভুল মনে করছে গালি দিছে, তাদের মন্তব্য, তারা এমবি খরচ করে ওই দেখছে, শুনো তাই না? শুনো, তো এটা নিয়ে আমি কিন্তু যখন আমি তার একটা একটা ভালো সিনেমা কথা দেখে বলবো। বলবো, তারা নিতে পারে না এই জিনিসগুলো, নিতে তো পারেই না, আবার উল্টা অন্য একটা অ্যাক্টর ডিরেক্টরকে খোঁচা মেরে কথা বলে। এই জিনিসগুলো আমার পছন্দ না। যেমন আমি মুন্না খানকে নিয়ে একটা রোস্টিং ভিডিও বানাইলাম, উনি বুঝতে পারছে যে উনি ভুল করছে, আমাকে ডাকলো, বললো যে চলে না এমনি একটু কথাবার্তা বলি। তো আমি বললাম তাহলে একটা ইন্টারভিউ নিই আমি। থ্যাংক ইউ সজীব দি ডিকোডার এত মূল্যবান বক্তব্য রাখার জন্য। নেক্সট, দি আপডেট ক্রিয়েটর একে হাসান। ফেসবুক স্ক্রোল করতেছিলাম, এটা প্রিয়তমার সময়কার কথা বলতেছি আর কি। তো ওইখানে দেখতেছি কি প্রিয়তমা মুভি নিয়ে মোটামুটি অনেক আলোচনা হচ্ছে। তো তখনও পর্যন্ত জাস্ট একটা ইন্টারেস্ট আসছে কি এই মুভিটা কেমন হয় দেখা উচিত। তো যখন মুভিটা ওটিটি আসে দেন মুভিটা দেখি, ভালোই লাগছিল, কিন্তু তখনও পর্যন্ত আমি ইউটিউবিং শুরু করি নাই। দেন তুফান মুভিটা মানে ওটিটি আসার কিছুদিন আগে করে আমি ইউটিউবিংটা শুরু করি, বাট আমার ফার্স্ট কন্টেন্ট ছিল হচ্ছে ইন্ডিয়ান কন্টেন্ট। দেন আমি তুফান মুভি রিভিউটা করি আমি আমার মতো করে, তখন আমি স্ক্রিপ্ট লিখেও করতাম না, ভিডিওগুলো করতাম না, জাস্ট নন স্ক্রিপ্টে ভিডিওগুলো করে ফেলতাম। দেন দেখি কি বাংলা মুভি রিভিউ করছি, তার উপর শাকিব খানের মুভি, দেখি কি ভালো ভিউ আসছে। দেন আমি আস্তে আস্তে ইন্ডিয়ান কন্টেন্টের পাশাপাশি বাংলাদেশি কন্টেন্ট নিয়েও ভিডিও বানানো শুরু করি। আর এখন ফুল ফেস্ট বলতে পারেন যে আপনার চ্যানেল দেখলে তো বুঝবেন আমি বেশিরভাগই বাংলাদেশি কন্টেন্ট নিয়ে কথা বলি। তোমাদের সবার কাছে আমার প্রশ্ন, আমরা যে সেক্টরে কাজ করছি, তো তোমার বা তোমাদের কি মনে হয় যে মানে আমাদের এই সেক্টরের ভবিষ্যৎ মানে তোমরা কোথায় দেখতে চাও? আমার প্রশ্নটা হচ্ছে তোমার এই সেক্টরের ভবিষ্যৎ কোথায় তুমি
দেখতে চাও বা কেমন দেখতেছো, আমি এটা বলতেছি। আমি বলি, আমার মনে হয় কি যে আমরা একটা ভালো ফিউচারের দিকে আগাচ্ছি। এখন হ্যাঁ, সিনেমা হল আমাদের বাংলাদেশে কম, তবে এইবার ঈদে যে বনলতা ভালো পারফর্ম করছে, তারপর হচ্ছে প্রেসার কুকার ভালো পারফর্ম না করলেও ভালো মেকিং করছে, এই কয়েকটা সিনেমা আশা দেয় যে আমরা সামনে ভালো ভালো আরো সিনেমা দেখবো। প্রত্যেক মাসে না হোক, অন্তত 2 মাস পর পর যদি রেগুলার কন্টেন্ট আসে, কোয়ালিটি কন্টেন্ট, তাহলে অবশ্যই এখানে ফিউচার অনেক ভালো আছে, অনেক ভালো আছে। তা না হলে দেখা যাবে যে ফিউচারটা কিছুটা হলেও কষ্ট হয়ে যাবে ভালো কিছু করা। আচ্ছা ওকে, আমি একটু থামাচ্ছি, আমার একটা প্রশ্ন। তুমি বললা যে আমাদের রিয়ালিস্টিক বা ভালো ধরনের কন্টেন্ট এরকম দরকার, কিন্তু আমাদের দেশের যেসব মানে প্রযোজক বা প্রডিউসার তারা তো অত টাকা ইনভেস্ট করে না। শাকিব খান আছে, আমি ইনভেস্ট করব, শাকিব খান নেই, আমি কখনো ইনভেস্ট করব না। সর্বোচ্চ 1 থেকে 2 কোটি টাকা, 2 কোটি টাকার মধ্যে না, কি বাংলাদেশে কোনো কোয়ালিটিফুল কন্টেন্ট বা সিনেমা বানানো যায়? সম্ভব? কি মনে হয়? এটা তো আসলে যদি আপনাকে ওই মার্কেটটা যদি বিল্ড করতে হয়, আপনাকে হল বাড়াইতে হবে। এখন সবাই তো চায় কনফার্ম প্রফিট, তাই না? কেউ লং হ্যাঁ, টার্ম চিন্তা করে না যে আমি 2 বছর পরে গিয়ে মুনাফা পেতে চাই। সবাই মনে করে কি যে প্রত্যেক ঈদে আমি একটা বাজিমাত করে ফেলবো, আমি শাকিব খানের সিনেমা আনবো, আমি এইবার ঈদে ধরেন সিয়াম আহমেদকে নিয়ে একটা সিনেমা বানাইছে রাক্ষস, ধরেন এই সিনেমাটা ফ্লপ গেছে, সাপোজ, আমি জানি না কি হয়েছে, ধরেন ফ্লপ গেছে, তো নেক্সট টাইম কিন্তু এই রাক্ষসের সিকুয়েল যদি বের হয়, এটা কিন্তু আরেকজন আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে, তাই না? এই প্রডিউসার কিন্তু কিছুটা হইলেও তখন কিন্তু বেশি টাকা পয়সা পাবে, তাই না? তো মার্কেট বাড়াইতে হবে, আমাদের হিরো আনতে হবে, তো ওইটা মার্কেটটা বানাইতে হবে আসলে। আমি বলতেছি কি যে যেহেতু হিরোর কথায় আসলো যে আমাদের হিরো বাড়াইতে হবে, কারা কারা আরিফিন শুভর মালিকের জন্য এক্সাইটেড আছে? আমি পার্সোনালি যদি বলি তাহলে আমি ওয়েট করতেছি, কিন্তু আমার আসলে ওনার জন্য মায়া লাগে, সত্যিকার অর্থে মায়া লাগে আমার। এছাড়া শেখ মুজিব করে আমিও মালিক মুভির জন্য যথেষ্ট এক্সাইটেড। আমি ওই মানুষটা অনেক আগে থেকেই সিনেমা দেখতেছি, স্পেশালি আমার ওনার যেই সিনেমাটার আর কি একটা সিন মনে আছে, ওই যে একটা গান ছিল না, এত কষ্ট কষ্ট লাগে, আমি এখনো মাঝে মাঝে শুনি। আর আফসোস লাগে যে এই মানুষটা এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, বাট এখনো ওইরকম ভাবে সে কিন্তু সাকসেসই না বলতে পারেন। এই দেখেন, এটা কিন্তু বললে হয়তো বা খারাপ শোনা যাইতে পারে, কিন্তু এটা কিন্তু ডিরেক্টররা ইচ্ছা করে করে কিনা আমি জানি না, তবে আমার কাছে পার্সোনালি মনে হয় ইচ্ছা করে করে, যে ওনাকে নিলে হয়তো বা পলিটিক্যালি কোনো একটা প্রবলেম হইতে পারে। আমার বিশ্বাস কি যে এই বিষয়টা পরিবর্তন হয়ে যাবে। একটা সিনেমা শুধু হিটের দেরি, একটা সিনেমা হিট হলে ইন্ডাস্ট্রি সবকিছু ভুলা যায়, তো তাকে নিয়েই নাচে। যেমন রণবীর কাপুরের সাথে এটা হয়েছে, রণবীর কাপুরের কিন্তু সবাই হিট করা শুরু করছিল, কিন্তু এই ধুরন্ধর দেওয়ার পর এখন সবাই ওকে নিয়ে নাচতেছে, ওর সিনেমা নিয়ে এক্সাইটেড। তো হ্যাঁ, হিরো বাড়াবে কোনো সমস্যা নেই, কিন্তু যাদেরকে আমরা সুযোগ দিচ্ছি বা সুযোগ দিয়েছিলাম তারা কি করলো? লাইক জিয়াউল রোশন, তারপর বাপ্পি চৌধুরী, এদেরকে তো সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তো হয়নি। ওগুলো সুযোগ দিয়ে লাভ কি? ওদের তো না ফিজিক্যাল ওইরকম ট্রান্সফর্ম ভালো আছে, না চেহারা, ওদেরকে চান্স দিয়ে লাভ কি? আমার হিসেবে তো আমার এটাই কথা। এদেরকে মানে আমি তাদেরকে ছোট করতেছি না, সম্মানের সাথে বলতেছি, ভাই হিরো হইতে গেলে না গাটস লাগে, মানে আপনার মধ্যে হিরো ব্যাপারটা থাকতে হবে। আপনাকে দেখে যদি আমার চাপাগান মনে হয় তাহলে তা হইলো না ব্যাপারটা। এখন আপনি যদি এমন ভাবে টক শোতে এমন ভাবে কথা বলেন যে আপনি হেডামালা, আপনি সব, তাইলে তো হইলো না, তাই না? আপনার আমি যে আর কে কত সম্মান দিয়ে কথা বললাম, কেন? সে অনেক সিনিয়র, তো তাকে অসম্মান করলে তো আমি ছোট হয়ে যাব, তাই না? তো সম্মান করে না, প্রথম কথা হচ্ছে এটা। আমি কিন্তু কারোর নাম ধরে বলতেছি না। প্রথম কথা হচ্ছে যে কেউ কাউকে সম্মান করে না। দ্বিতীয় কথা হচ্ছে যে নিজেকে সবচেয়ে অনেক বড় মনে করে। আর তাদের মধ্যে সিম্পলিসিটি জিনিসটা নাই, বুঝছেন? আর সিনেমার জন্য কেউ কাজ করে না, সবাই হচ্ছে যে ইন্টারভিউ দিব, কয়েকদিন পর পর ওই যে কি বলে বিভিন্ন দোকানে যা ফিতা কাটবো, এইসব করতে ব্যস্ত, বুঝতে পারছেন? আর প্রযোজকরা তো কি বলবো ভাই, এরা হচ্ছে ঈদের সময় শাকিব খানকে নিয়ে 5 কোটি টাকা একটা বাজিমাত করে ফেলবে, এই হচ্ছে চিন্তা, বুঝছেন? সিনেমা আগাবে কোত্থেকে? সম্মান না করলেও সমস্যা নাই, কিন্তু তো আপনার অভিনয় ভালো জানা লাগবে, তখন আপনার সম্মান না করলেও সমস্যা নেই। আচ্ছা, আমার একটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন, ঠিক আছে? কারণ এই ভিডিওটা সাকিবিয়ানরাও দেখবে, আবার নিশোয়ানরাও দেখবে। আচ্ছা, আফরান নিশো কি সুপারস্টার বা মেগা স্টার ম্যাটেরিয়াল? কি মনে হয়? উনি একজন ভালো অভিনয় করে, এটাই বলতে পারি। অ্যাক্টর সুপারস্টার এই ট্যাগ গুলো আসলে ওগুলো অডিয়েন্স অডিয়েন্স দিবে, দিবে ভাই, এগুলো অডিয়েন্স দিবে। উনি
ব্লকবাস্টার হবে কিনা ওটা আমাদের বলার কোনো অধিকার নেই। তো প্রথম কথা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু শাকিব খান নির্ভর হয়ে গেছে, ঠিক আছে? শাকিব খান ছাড়া কিন্তু এখানে বড় বাজেট কেউ ইনভেস্ট করতে চায় না, কিন্তু ছোট ছোট বাজেটে এখন ভালো ভালো মুভি তৈরি হচ্ছে, যেমন ধরেন বনলতা এক্সপ্রেস বা উৎসব। এগুলো অনেক ছোট বাজেটের সিনেমা, কিন্তু কন্টেন্টের কারণে এগুলো অডিয়েন্স অনেক বেশি পছন্দ করছে। মূল কথা হচ্ছে যে আমাদেরকে কন্টেন্ট সিলেক্ট করতে হবে, এমন কন্টেন্ট যেটা অডিয়েন্স খাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে শুধু কন্টেন্ট সিলেক্ট করতে পারলে হবে না, ওটার প্রেজেন্টেশনে ইউনিক হইতে হবে। যেমন ধরেন রাক্ষস বা বরবাদ, এই দুইটা মুভির ক্ষেত্রে হইলো কি সবাই বলতেছে এগুলো অ্যানিমেলের কপি বা ইন্সপায়ার্ড, তো অডিয়েন্স যেন এই কথাটা বলতে না পারে। আমরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাঙালিদের মধ্যে আবদ্ধ হয়ে আছি। যেমন ধরেন আমাদের মুভিগুলো বাংলাদেশে চলতেছে, তাছাড়া বিভিন্ন দেশে ইতালি, অস্ট্রেলিয়া, কানাডাতে যে দিচ্ছে মুভিগুলা, ওইখানে কিন্তু বাংলাদেশি অডিয়েন্সরাই ওই মুভিগুলো দেখতেছে। কিন্তু আমেরিকানরা বা হলিউড বা তামিল, তেলুগু যেভাবে আমাদের বাংলাদেশের মুভির মধ্যে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিগুলোতে বা বাংলাদেশের মানুষের কাছে ওদের মুভির জনপ্রিয়তাটা বাড়াইছে, আমরা এখনো ওই লেভেলে যাইতে পারি নাই। তো আমাদের ইন্ডাস্ট্রি যদি এগিয়ে নিয়ে যেতে হয়, প্রথমত আমাদের যে অ্যাক্টররা আছে বা প্রোডাকশন হাউসগুলো আছে, সবার মধ্যে ওই ইয়াটা আসতে হবে, মানে ওই সম্মানটা আসতে হবে। এখন দেখা গেল কি একজন একটা মুভি করতেছে, এখন ও একটু হাইলাইটে আসার জন্য এই অন্যজনকে কোটা দিয়ে ফেললো, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি। এটা আমরা অনেকবার দেখছি, আমি নাম বলতেছি না আর কি, আমরা সবাই জানি, অডিয়েন্সের জন্য আমরাও জানি। তো সম্মানটা আসতে হবে আমাদের, যে সিনিয়র বা যে ভালো অভিনেতা ওকে ওর প্রাপ্যটা দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে প্রেজেন্টেশনে ইউনিক ইয়াটা আনতে হবে। যেমন ধরেন মালায়ালাম মুভি, ওরা পুরো ইন্ডিয়া জুড়ে একটা সুনাম করছে কি ওদের কন্টেন্ট, ওরা অল্প বাজেটে অনেক ভালো ভালো কন্টেন্ট দিয়ে দিচ্ছে, যার কারণে ওরা অল্প সময়ের মধ্যে পুরো ইন্ডিয়াতে নাম করে ফেলছে, শুধু ইন্ডিয়ান আমাদের বাংলাদেশের মধ্যে নাম করে ফেলছে। তো আমাদেরকে ওই পথটাতে আশা করি এগোতে হবে। ওকে, বুঝতে পেরেছি তোমার কথা। মোট কথা হচ্ছে যে একই রকম সিনেমা সারা বছর চলবে না, আমাদের কমার্শিয়াল দরকার, গল্প ভিত্তিক সিনেমা দরকার। কিন্তু এরকম তো হবে না, আমার কাছে 10 কোটি টাকা আছে, আমি শাকিব খানের উপর লাগালে পাবো, কিন্তু আমি তোমার উপর লাগালে পাবো না। তাহলে আমি কেন টাকা লাগাবো? কারণ আমার মাথায় তো বিজনেস আইডিয়া চলতেছে না, মানে থটই এরকম। এখন কিন্তু আমাদের হাতে শুধু শাকিব খান অপশন নাই, আমাদের কাছে কিন্তু সিয়ামও আসছে, তারপর হচ্ছে আফরান নিশো আছে। আফরান নিশো কিন্তু সিনেমা হলে মানুষদের টানে, যাই বলো। আমাদের শাকিব খান ছাড়া বাকি যে হিরোরা আছে এরা কিন্তু মাল্টিপ্লেক্স ছাড়া অন্য কোথাও কিন্তু খুব একটা সুবিধা করতে পারে না, এটা কিন্তু একটা বড় Correct. নেগেটিভ। কারেক্ট, আমি এই হ্যাঁ, কথাটাই বলতে যাচ্ছিলাম যে হ্যাঁ, মাল্টিপ্লেক্সে multiplex এ আফরান তো নিশো, তারপর সিয়াম হুম, চলেছে, সিয়াম তো এবার আমি চলেছে। এই আরেকটা add এই করি, ঈদে তো সিয়াম add চলতে করি। পারছে কিছুটা। সেটা হচ্ছে যে আমি মুন্না খানের ইন্টারভিউ নিলাম, এন্ড আমি আমার এলাকাতে আমার এই অনেকেই মানে আমার গ্রামের বাড়ির অনেকেই আমার কন্টেন্ট দেখে। তো ওনারা বলতেছে ভাই এই মুন্না খান কে, আমাকে জিজ্ঞেস করতেছে। পরে আমি বললাম ভাইয়া তুমি চিনবা না, পরে চিনাবো না, একসময় আমি গেলে কথা বলবো। তার মানে কি মুন্না খান, আমি জাস্ট উদাহরণ দিলাম। এরকম অনেকে আছে যে সিয়াম আহমেদের কথা যদি বলি বলবে কি ও আচ্ছা মডেল মনে হয়, মিউজিক ভিডিও করে। আফরান নিশোর কথা বললে আমার চাচাতো ভাই বলতেছিল ও নাটক করতে, এখন সিনেমা করে না, এইভাবে বলতেছে। মানে তার মধ্যে মাইন্ডসেটটা কিন্তু এখন আগের মতোই আছে, যে তার জন্য যে টিকিট কাটা দেখবে সিঙ্গেল স্ক্রিনে এরকম চিন্তাই করে না। এই চিন্তা ধারণাটা কিন্তু পাল্টানো দরকার, মানে এটা পাল্টানোর জন্য কাজ করা দরকার প্রযোজক, ডিরেক্টর, অ্যাক্টরদের। এই তিনটার থেকে বেশি আমার মনে হয় কাজ করা দরকার হচ্ছে সিনেমা হল মালিকদের বাকি হিরোদের প্রমোট করতে হবে, বুঝছেন? এইবার এই সিনেমা আমার মনে হয় হল মালিকরা বুঝতে পারছে এটা, এর জন্য দেখেন না কয়েকদিন পরে যে সিয়ামের রাক্ষস নিল, কারণ অন্য হিরোদের প্রমোট না করলে তাদেরই লস, আমার যতটুকু মনে হয়। হ্যাঁ, ওকে ওকে গাইজ, মানে পডকাস্ট অনেক দূর হয়ে গেছে, এবার চটপট কিছু তোমাদের অডিয়েন্সদের জানাবে না যে তোমরা কি পছন্দ করো, কি অপছন্দ করো? আমার অডিয়েন্সদেরকে একটা কথাই বলবো যে আমরা যে পডকাস্ট গুলো করবো ইন ফিউচারে, আমার পার্সোনাল কন্টেন্টের কথা বাদ দিই, ওইখানে আমি যাতা বানাই, আপনারা গালিও দেন, আলহামদুলিল্লাহ খুশি হই আমি। এন্ড আমাদের এই পডকাস্ট গুলাতে অনেক ইম্পর্টেন্ট কথা হবে, অনেক ফাও পেশালো হবে। আপনারা যদি শুনেন, স্পেশালি আমার যে অডিয়েন্স যারা আছেন, তো আশা করি আপনারা আমাদেরকে ভেতর থেকে জানতে পারবেন যে আমরা আসলে কেমন, আমরা কেন এই ধরনের কন্টেন্ট বানাই, আমরা কেন সিনেমা নিয়ে কথা বলি। আসলে এখান থেকে কিন্তু আমরা কোটি কোটি টাকা কামাই না ভাই, আপনারা কিন্তু জানেন যে কয় টাকা আসে। অন্তত আমি চাই যে আপনারা আমাদের পডকাস্ট গুলো দেখবেন, জাস্ট এইটা জানার জন্য যে আমরা মানুষগুলো আসলে কেমন, কেন কাজ করি, কেন আমরা কথা বলি। কেউ কি অ্যানিমে দেখো? অ্যানিমে মনে হয় বা জঙ্গল বুক দেখছিলাম, এটা কি অ্যানিমে ছিল নাকি কার্টুন ছিল? অ্যানিমে হচ্ছে নর্মালি যেগুলো জাপানে তৈরি করা হয় কার্টুন আকারে। মানে আপনাদের মধ্যে তেমন কেউ কারো অ্যানিমে দেখার এক্সপিরিয়েন্স নাই না? না না না, আমি আমার দেখছি, ছোট ভাই আমি দেখলে ভালো আমি হতো। দেখছি মোটামুটি, আমি ভিনল্যান্ড সাগা, জুৎসু কাইজেন, ও
ও ও আচ্ছা, তাহলে আপনার সাথে কথা বলে মজা হবে। আমরা একদিন অ্যানিমে স্পেশালও করব, যেখানে আমরা শুধু অ্যানিমে নিয়ে কথা বলবো। আর আমি বলবো বাকিদেরও, আমি সাজেস্ট করবো নি সামনে ভবিষ্যতে যে কি কি অ্যানিমে দেখা উচিত। আপনারা একটা নতুন দুনিয়ায় ঢুকে যাবেন যে আচ্ছা অ্যানিমের মতো বড় কিছু, এত ইন্টারেস্টিং কিছু আছে পৃথিবীতে। I mean, ladies and gentlemen, presenting my rapid fire. তো চা নাকি কফি? চা। কপি কফি। ওকে, আমার দুইটাই, যখন যেটা যে খাওয়াবে। ওকে, নেক্সট, ভোরবেলা জাগা নাকি রাত জাগা পাখি? বলো। রাত জাগা। আমার রাত Okay. জাগা। আমারও রাত জাগা। বাপরে, আমার তো নেক্সট। ভোরটাই পছন্দ। সবাই পেঁচা, সবাই পেঁচা। ওকে ওকে, আর আমি মূলত পেঁচাকে ঘুম পাড়িয়ে এসে তারপর ঘুমাই। ওকে ওকে, রান্না করা খাবার নাকি অর্ডার করে খাওয়া? রান্না করা। আমি তেমন অর্ডার করি না, তো রান্না করাই। না, আমিও আমি সেম, রান্না করা। বাসার জন্য রান্না করা, যদি কেউ খাওয়ায় তাহলে অর্ডার করাটা বেস্ট। ওকে, বাহ এবার বাহ, হচ্ছে, what answer? ওকে আচ্ছা, এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, মানে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমার ফোনের সব থেকে বেশি, হ্যাঁ, সব থেকে বেশি ব্যবহার করা অ্যাপ কোনটা, মানে কোনটাতে তুমি সব থেকে বেশি থাকো? আমার ইউটিউব। ইউটিউব ইউটিউব হ্যাঁ। ইউটিউব। বলতেই হবে, কারণ ইউটিউব, আর না বললে কি হয়। ওকে ওকে, আমি আর আমি সত্যি কথা বলি ইনস্টাগ্রাম। জেমিনি জেমিনি। আমি হচ্ছে ইনস্টাগ্রাম, সত্যি কথা একদম। ইনফ্যাক্ট বাংলাটা শুধু একটা কোশ্চেনই করবো আমি, হ্যাঁ। ওকে ওকে ওকে, আমার পালা। বাপরে, ওকে। তোমার জন্য বাংলাদেশের সেরা হিরো কে? শাকিব খান, আফরান নিশো নাকি সিয়াম আহমেদ? এটা বলতেই হবে। কোথায় যাবে এখন, আমরা সেটা শুনতে পাবো। হ্যাঁ, কন্ট্রোভার্সি শুরু হবে। বলো বলো ইনফ্যাক্ট বাংলা। ওই, মানে বলতেছিলাম যে পরে কানে কানে বলি। আমি আগে না আমি বলি, শাকিব খানের নাম বললে আমি ভাববো যে আপনি ভিউর জন্য বলতেছেন, আর যদি সিয়াম আহমেদের নাম বলেন তাহলে মনে করবো আপনি টাকা খাইছেন। আফরান নিশোর নাম বললে মনে করবো যে আপনি শাকিব খান আর সিয়ামকে দেখতে পারেন না। ভাই, কথাটা এমন হয়ে গেল না যে তুমি আওয়ামী লীগ, বিএনপি অথবা জামায়াত, আমি কোথায় যাবো? টার্গেটে বাট আমি এটা কেন বলছি জানেন, আমি ফিল করতে পারি, আমি যারা নিয়ে ভিডিও বানাই, শাকিব খানের নিয়ে বানাইলে সিয়াম আহমেদের ফ্যান্ডা হিসেবে দালাল বলে, সিয়ামদের Okay, নিয়ে guys. বানাইলে শাকিব খানের ফ্যান্ডা হিসেবে দালাল বলে। গাইজ, আপনারা যারা ভিডিও দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন আমাকে খুব কঠোর ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, তবে আমি তো ফাঁসবো না, সমস্যা নেই। ওকে, নেক্সট কোশ্চেন। তো এমন একটা কাজ যেটা ছাড়া আপনার দিন চলেই না, আপনি প্রত্যেকদিন সেই কাজটা করবেনই। আমার এক কথায় আনসার হচ্ছে ফোন টেপা। ইউটিউব স্টুডিওতে যে একবার দেখতে হয় যে অ্যানালিটিক্সে কি হইতাছে কাহিনী। আমি ফিল করতে পারতেছি। ওকে, আমার এক্সপ্লেইন। হচ্ছে আমার content প্রতিদিন অন্তত দেখা। 8টা ভিডিও বানাইতে হবে। ওকে রেকর্ড করি, ওগুলো আপলোড করি আর না করি। ওকে, সজীব ভাইয়া। কন্টেন্ট লেখা, প্রত্যেকদিন কিছু না কিছু লেখি, করি বা না করি। ওকে, যদি তুমি অদৃশ্য হতে পারতে তাহলে প্রথম তুমি কোথায় যেতে? এটা দেখি খারাপের থেকে বেশি দুষ্টু প্রশ্ন হয়ে গেল। ওয়েট, এই প্রশ্নের আনসার আমাদের অডিয়েন্সরা কমেন্টে দিবে। যদি তুমি কোনো সেলিব্রিটির সাথে ডিনার করার সুযোগ পাও তাহলে সেই সেলিব্রিটি কে হবে, মেল অর ফিমেল? দুজনের নামই বলতে হবে। বিয়ে করার আগে রাশ্মিকা মান্দানা ছিল, এখন বিয়ে করার পর মৃণাল ঠাকুর। তোমার বিয়ে নাকি ওর বিয়ে সেটা তো বলো। ওর বিয়ে ওর বিয়ে, আমি তো সিঙ্গেল এখনো। মেল বিজয় সেতুপতি, আমি তার ফ্যান, অনেক বড় ফ্যান। ওকে, থ্যাংক ইউ। আমি এক্সপ্লেইন। মেল, আমার তো মেল ছেলের মধ্যে তো জানোই থালাপতি বিজয়, আর Okay. ফিমেলের মধ্যে পূজা হেগড়ে। পূজা হেগড়ে। নেক্সট, সজীব দি ডিকোডার। তো আমি প্রথমত বিজয় থালাপতি আমার খুব পছন্দের একজন অ্যাক্টর, আর বাংলাদেশের মধ্যে জানেনি, এটা ভিউ পাওয়ার জন্য বলতেছি না, শাকিব খান। দি আপডেট ক্রিয়েটর। আচ্ছা, ফিমেলের মধ্যে হচ্ছে সাই পল্লবী, হ্যাঁ, আর মেলের মধ্যে অবভিয়াসলি শাকিব খান। ইনফ্যাক্ট বাংলা বলো তোমার কি? আচ্ছা, আমার বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ, মেল শাকিব খান আর ফিমেল পরিমণি। রিসেন্ট আমার বাংলাদেশের মধ্যে হচ্ছে নাজিফা তোশিক অনেক ভালো লাগে, অনেক। বুঝতে পারছি, থ্যাংক ইউ তোমার ওপিনিয়ন দেওয়ার জন্য। তো এবার সব থেকে বড় প্রশ্ন, বলো আমার আমার হোস্টিং কেমন লাগলো? ভালো লাগছে, অনেক ভালো। ওকে, তো গাইজ, আশা করছি পডকাস্ট বা যেটাই বলেন ডিসকাশন আশা করি ভালো লেগেছে, এবং অনেকে অডিয়েন্স আছে যারা আলাদা আলাদা চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে। লাইক আমার চ্যানেলে কিছু সাবস্ক্রাইবার আছে যারা অন্য চ্যানেলে নেই, আবার অন্য চ্যানেলে যেসব সাবস্ক্রাইবার আছে সেগুলো আমার চ্যানেলে নেই। তো আমরা প্ল্যান করছি যে সমস্ত অডিয়েন্স যেন আমাদের সঙ্গে কানেক্ট থাকে। হ্যাঁ, আর কমেন্টে জানান যে আমরা নেক্সট কি টপিক নিয়ে আলোচনা করতে পারি। যদি এই পডকাস্টটা ভালো রেসপন্স পায় তাহলে ডেডিকেটেড আমরা একটা চ্যানেল খুলবো, যদি তোমরা ভালো রেসপন্স দাও তাহলে একমাত্র। আমাদের এই পডকাস্ট যদি ভালো রেসপন্স পায় তাহলে আমাদের খুব, মানে পরবর্তী কোনো একটা পডকাস্টে এমন একজনকে নিয়ে আসবো যেটা দেখে আপনাদের চোখ কপালে উঠে যাবে। ওকে, তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের নানিকে আই লাভ ইউ, থ্যাংক ইউ, ওকে, বাই।